ডে 7 সপ্তম পর্ব আমাদের পাইথন কম্পিউটিং এর। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পাইথন কম্পিউটিং বা যে কোনো রকমের কম্পিউটেশন করার জন্য আমরা যে প্রোগ্রাম লিখি, অনেকগুলো লাইন লিখি, পরপর লাইন লিখতে থাকি। এক একটা লাইন হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন। সেরকম দু এক লাইনের প্রোগ্রাম আমরা লিখে লিখে দেখলাম এতদিন ধরে। তো আমরা যখন কোনো একটা বড় প্রোগ্রাম লিখি, তার ভিতরে কিছু লাইনকে আমরা একসঙ্গে একটা ব্লক বানাই, মানে এই ব্লকটা ইজ অ্যাজ ইফ ডাইস, সেইটাকে আমরা রিপিট করি, সেইটাকে আমরা বলি ফাংশন। এই ফাংশনের ব্যবহার আমরা অলরেডি দেখে নিয়েছি। আমরা বিল্ট ইন ফাংশন বলছি, মেথড গুলোকে একটা ফাংশন বলছি। ফাংশন গুলো মানে তার আন্ডারে কিছু একটা সেট অফ প্রোগ্রামস, কিছু লাইনস লেখা রয়েছে, যেটাকে আমি ইম্পোর্ট করতে, মানে যেটাকে আমি নিয়ে আসতে পারি বারবার, সেটাকে পরে সেটা পোর্টেবল, মানে সেটাকে বারবার এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা ম্যাথের মধ্যে দেখেছি সাইন একটা ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, স্কোয়ার রুট ফাংশন। সুতরাং আজকে আমরা কি করে ফাংশন আমরা নিজেরা লিখব সেই জিনিসটা আমরা দেখব। পাইথনে কি করে ফাংশন লিখব। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফাংশন লেখা যায়, ফাংশন লিখতে হয়, কেননা একটা ব্লক অফ কোডকে বারবার করা কাজ ব্যবহারের জন্য সেটা করতে হয়, না হলে প্রোগ্রাম অনেক বড় হয়ে যায় এবং সেটা আননেসেসারি কমপ্লিকেটেড হয়ে যায়। সুতরাং প্রোগ্রাম লেখার স্টাইলের মধ্যে ফাংশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কি করে একটা ফাংশন লিখবো, আমরা যখন স্কুলে পড়েছি, অঙ্ক করেছি, তখন আমরা এরকম দেখেছি যে এফ এক্স একটা সিম্বল, একটা নাম দিলাম, এফ একটা নাম, যা খুশি দিতে পারি, এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেতরে এক্স লিখলাম, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখলাম। তার মানে এটা একটা ফাংশন অফ এক্স। তার মানেটা আর কিছুই নয়, এটা আমরা ক্যালকুলাস করার সময় করি, আমাদের অঙ্ক করার দরকার নেই, কিন্তু এর মানেটা হলো এটাই যে আমি যদি এক্স ইকুয়াল টু 2 বলি, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে মানে এক্সটা একটা ভেরিয়েবল। এই যে এক্সটা এর ভেতরে ঢুকলো, এইটাকে এক্সটা একটা ভেরিয়েবল, কিন্তু এখানে একে বলবো আমরা আর্গুমেন্ট। এটাকে আমরা বলবো, এর ভালো বাংলা কি আছে আমি জানি না, এটা আর্গুমেন্ট। আর এই এফটা হচ্ছে ফাংশন নেম, মানে ফাংশনের নাম। আমি এখানে এফ এর জায়গায় অভিজিৎ দিতে পারি, যা খুশি দিতে পারি, এনি নেম, এটা রেকগনাইজ করব। তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু 2 বসাই, বুঝতেই পাচ্ছি তাহলে আমার এফ অফ 2 তাহলে হয়ে গেল 4। এফ অফ যদি -1 বসাই, তাহলে আমার এটা হয়ে গেল -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এই স্ট্রাকচারটা আমার করা আছে, এই স্ট্রাকচারটাকে আমি বারবার ব্যবহার করবো। সেটা অঙ্কের ক্ষেত্রে করেছি, এবার আমরা পাইথনের ক্ষেত্রে করেছি। এবার এটা তো এক লাইনে, পাইথনে আমরা দেখবো এক লাইন কেন, আমরা অজস্র লাইনের ফাংশন লিখতে পারি। কি করে লিখতে হয় তার সিনট্যাক্সটা বলি। তাহলে সিনট্যাক্সটা হচ্ছে পাইথনে কিভাবে লিখবো, আমরা ডিইএফ এই কিওয়ার্ড দিয়ে, একটা কিওয়ার্ড ডিএফ হচ্ছে ডেফিনেশন, এই কিওয়ার্ড দিয়ে শুরু করব, আর নামটা দেব সে এফ মনে করা যাক, তার ব্র্যাকেটের মধ্যে যতগুলো আর্গুমেন্ট থাকবে সেই আর্গুমেন্ট দিলাম একটা এক্স, তারপরে কোলনটা পাইথনের খুব কমন জিনিস, খুব প্রিয় জিনিস, কমন জিনিস। কোলন দিয়ে আমি বলবো, যেরকম আমি ফর লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে কোলন দিয়েছিলাম, সেরকম কোলন দিয়ে একটা লাইনকে আমি পরের লাইনের সঙ্গে জুড়ব। এবারে নিচে এসে এর ভিতরে ঢুকে আমি রিটার্ন কথাটা লিখবো, এটা আরেকটা কিওয়ার্ড। রিটার্ন আমি বলবো এক্স স্টার স্টার 2। তার মানে এটার মানে দাঁড়ালো, এই জিনিসটার মানে দাঁড়ালো বেসিক্যালি, এই জিনিসটার মানে দাঁড়ালো এফ অফ এক্স, মানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা আমরা অঙ্কে লিখছি, পাইথনের ভাষাতে সেটা আমরা এরকম লিখতে পারি। এটা এক লাইন হলে পরে রিটার্নটাকে এখানেও তুলে দেওয়া যেতে পারে। তাহলে এইটা হলো মানে পাইথনে ফাংশন লেখার, মানে ফাংশন ডিফাইন করার রাস্তা, অর্ডিনারি ফাংশন। এবার আমরা দেখবো কত রকম কি করা যায়। আচ্ছা, আমরা তাহলে সরাসরি ইন্টারপ্রিটারের উপরে চলে যাই। ইন্টারপ্রিটারে আমরা যদি লিখি ডিফ এফ অফ এক্স কোলন, এন্টার দিলে ভেতরে এসে দাঁড়িয়ে গেল। আমি রিটার্ন কথাটা লিখতে হবে, অর্থাৎ কি রিটার্ন, তো যে ডেফ আর রিটার্ন এই দুটোই হচ্ছে কিওয়ার্ড, কেননা দুটোই এখানে বোঝা যাচ্ছে, এখানে কমলা রং অরেঞ্জ কালারের দিয়েছে। ওকে, রিটার্ন আমি বললাম এক্স স্টার স্টার 2,
এই আবার এন্টার দিলাম, যেহেতু আমি ইন্টারপ্রিটারের উপর লিখছি একবার এন্টার দিলে হবে না, কেন ও ওয়েট করছি আমি আরো কোনো লাইন লিখবো কিনা। আমি যখন আবার এন্টার দেবো ও আমাকে ফেরত দিয়ে দেবে, মানে কাজটা হয়ে গেল। এটা ফাইলে লিখলেও কোনো ব্যাপার ছিল না, আমি ইন্টারপ্রিটারের উপর চটপট লিখছি বলে আমাকে এখানে এটা করতে হবে। তাহলে আমার ফাংশন ডিফাইন হয়ে গেল। এবার যদি আমি বলি এফ অফ 2 কত, তাহলে 4। আমি যদি বলি এফ অফ -1 কত, 1। এফ অফ 0 কত, 0। আমি যাই ভ্যালু দেই না কেন, এফ অফ আমি 3.56 কত, আমার তার স্কোয়ার দিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেমন? এরকম আরেকটা ফাংশন, যেমন ধরা যাক আরেকটা এক্সাম্পল, যেমন ধরা যাক আমি একটা ফাংশন লিখবো, ধরা যাক আমি লিখছি ডিফাইন, আমার ফাংশনটার নাম হচ্ছে ওয়েলকাম। ওয়েলকামের মধ্যে আমি দিলাম এক্স, এটা ওয়েলকাম করতে চাইবো নিশ্চয়ই। আমি রিটার্ন করাবো একটা প্রিন্ট স্টেটমেন্ট, ও আমাকে প্রিন্ট করে বলবে যে হ্যালো, তারপরে হ্যালো বলে একটা গ্যাপ দিই, তারপরে ইচ্ছে করে তারপরে ইনভার্টেড কমা শেষ করলাম। তার মানে হ্যালো কথাটা লিখবে, তারপরে একটা গ্যাপ দেবে, সবটা মিলেই হচ্ছে একটা আমার স্ট্রিং। তার সাথে আরেকটা স্ট্রিং যোগ করব, সেটা আমি জানি না। এই যে আর্গুমেন্টটা দিলাম এক্স, আপাতত এটাকে এক্স বলে যোগ করে দেবো। এটা আমার হয়ে গেল, ডান। এবার বুঝতেই পারা যাচ্ছে স্ট্রিং এর সঙ্গে স্ট্রিং যোগ হয়, স্ট্রিং এর সঙ্গে তো আর নাম্বার কোনো কিছু যোগ হবে না। তাহলে আমাকে ওয়েলকাম বলে এই যে এক্স আর্গুমেন্ট, ওয়েলকামটা আমার কাছে ওয়েলকাম, এই ওয়েলকামটা আমার কাছে একটা ফাংশন, এবং তার মধ্যে এই যে এক্স, এই এক্স কথাটা, হ্যাঁ, আমি যদি এক্স কথাটা আমি যদি মানে একটা স্ট্রিং দিই তবে এটা হবে, স্ট্রিং না দিয়ে নাম্বার বা অন্য কিছু দিলে হবে না। তার কারণ হচ্ছে আমি সেইভাবে প্রিন্ট করাতে চেয়েছি, হ্যালো সামবডিস নাম লিখবো, আমি তাহলে স্ট্রিং হিসেবে লিখবো হ্যালো, তাহলে আমি লিখবো সে পারফিউম, সো হ্যালো পারফিউম, হ্যাঁ, আমি এখানে একটা এক্সক্লামেশনও দিয়ে দিই। ওকে, তাহলে আমার কি উত্তর দেবে? হ্যালো পারফিউম। আমি যদি বলি ওয়েলকাম, আমি তার জায়গায় যদি আমি অভিজিৎ দিই, যা খুশি দিতে পারি, তাহলে আমার সরি, নামের বানানটা ভুল হয়েছে, ওয়েলকাম হবে, তাহলে ও বলবে হ্যালো অভিজিৎ। তার মানে কি, এই জিনিসটা, এই ব্লকটা আমার করা রইল, হ্যালো বলে এই জিনিসটা করা রইল। এবার আমি এখানে যা নাম যা দেবো তাই হবে। এক্ষেত্রে আমি প্রোগ্রামটা এমন ভাবে করেছি, এটা একটা ওয়েলকামের জন্য করেছি, সেজন্য কোনো নাম হিসেবে নেব আর্গুমেন্টটা, আর নামটা তো এমনিও নেবে না, ভেরিয়েবল ছাড়া কোনো নাম নেবে না, সেই জন্য নামটাকে আমি কোট আনকোট দেব, তার মানে একটা স্ট্রিং হিসেবে দেব। আচ্ছা, এইবার আমি এই যে ওয়েলকাম ফাংশনটা লিখেছি, এর ভিতরে আমি ইনভার্টেড কমার মধ্যে একটা কিছু লিখতে পারি, যে দিস ইজ টু ওয়েলকাম ইউ। ধরা যাক আমি এর একটা কথা লিখলাম, আমি ইনভার্টেড কমার মধ্যে এটা লিখে দিলাম এই কথাটা, আমার ফাংশনটা একই রকম হবে, কোনো অসুবিধা নেই। আমি কি বলি ওয়েলকাম, আমি যদি বলি সে সামথিং একটা নাম দিয়ে দিই, সে গুড্ডু নাম দিলাম, তাহলে ওয়েলকাম হ্যালো গুড্ডু বললো, ঠিক আছে, হলো। কিন্তু এখন এই যে লাইনটা লিখলাম, আমি যদি একটা বড় ফাংশন লিখি, তাহলে এই বড় ফাংশনটা লিখলে, একটা বড় গোছের কিছু ফাংশন লিখলে, মানে অনেক লাইন আছে তাতে, ফাংশনটা কি করে যদি আমি আমার লেখাটা আমি পরে নিজে পড়তে চাই অথবা অন্য কেউ পড়তে চায়, তাহলে তার জন্য একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এই ডেসক্রিপশনটা প্রচুর কায়দা করে লেখা যায়, কিন্তু আমি খুব সহজে বলি, এটা একটা লাইন বা দুটো চারটে লাইন আমি ইনভার্টেড কমার মধ্যে লিখে রাখলাম। তার মানে এটা কি করে বুঝবো? একটা ফাংশন আমার রয়েছে, ফাংশনটাকে আমি খুলে দেখতে পাচ্ছি না, কিন্তু ফাংশনটার মধ্যে কি আছে সেটা বোঝার জন্য আমি সহজে বলতে পারি, নাম দেব ওয়েলকাম, আর তারপরে ডট, আর এই যে জিনিসটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় এটাকে ডকুমেন্ট স্ট্রিং বা ডক স্ট্রিং, ডিওসি ডক মানে ডকুমেন্ট স্ট্রিং। সেটা পাইথনের স্টাইলে এটা আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিওসি আন্ডারস্কোর আন্ডারস্কোর, শুধু এইটা খেয়াল করতে হবে, এটা লিখতে হবে। তাহলে ও দেখালো দিস ইজ টু ওয়েলকাম ইউ। আমরা যে কোনো ফাংশন, এনি ফাংশন যারা স্টাইলে লেখে, বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল লেভেলে যারা ফাংশন লেখে, তারা প্রথমেই ফাংশনটার মধ্যে একটা ডক স্ট্রিং ঢুকিয়ে দেয়, অর্থাৎ আমার ডকুমেন্টেশন স্ট্রিং, একটা
ঢুকিয়ে দেয় যাতে পরে এটা পড়তে কারো বুঝতে কারো অসুবিধা না হয়। এই ফাংশনটা কি কাজ করে? এই ফাংশনটার কাজ হলো আমাকে ওয়েলকাম করা। বেশ, এইবার আমি একেবারে রেডিমেড ফাংশন যেমন আছে, ইনপুট ম্যাথ দেখা গেল, ম্যাথের মধ্যে ধরা যাক একটা ফাংশন স্কোয়ার রুট, তাহলে ম্যাথের মধ্যে SQRT, আমি যেমন এখানে বললাম ওয়েলকাম তারপরে ডট ডক, তাহলে এখন আমার ফাংশনটার নাম হচ্ছে, যেহেতু ম্যাথ থেকে নিয়েছি, এটার নাম হলো ম্যাথ ডট স্কোয়ার রুট SQRT। এটা হচ্ছে মানে আমার ম্যাথের মধ্যে বিল্ট ইন, ম্যাথ মডিউলের মধ্যে ফাংশনটা রয়েছে। তাহলে আমি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডক আন্ডারস্কোর আন্ডারস্কোর দিলে ও আমাকে, আমি পুরো হেল্প ফাইল দেখার দরকার নেই, আমি ফাংশন যদি আমাকে কেউ দিয়ে দেয় কোনো জায়গা থেকে পেয়ে যাই, তাহলে আমি ডক স্ট্রিংটা চট করে লিখে নিতে পারি এই ফাংশনটা দিয়ে কি কাজ করে। এটা কি করে না, রিটার্ন দ্য স্কোয়ার রুট অফ এক্স। আমি বুঝে গেলাম, তক্ষুনি আমি ম্যাথ ডট স্কোয়ার রুট বলে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, তার স্কোয়ার রুট বার করে দিলাম। তো এইটা আমার কাজের সুবিধার। তাহলে আমি যখন ফাংশন লিখবো, তাহলে মানে যখন আমি প্রফেশনালি লিখবো, তখন আমি ডেফিনেটলি আমরা এই জিনিসগুলোকে মেনটেন করব, যে আমরা ফাংশনের মধ্যে একটা ডক স্ট্রিং ঢুকিয়ে দিলাম, তাহলে দেখতে ওটা ঠিকঠাক হলো এবং সেটা পরে সুবিধার জন্য সুবিধা হবে আর কি। বেশ, আমি এবারে, এটা একটা ভেরিয়েবলের ফাংশন ছিল, মানে একটা আর্গুমেন্ট ছিল, এবার আমি দুটো আর্গুমেন্টের ফাংশন, আমি ডেফিনিশন আমি দুটো অ্যাড করব, নাম্বার অ্যাড করব। যেমন আমি বললাম এক্স কমা ওয়াই কোলন, তাহলে রিটার্ন আমার কি করবে, এক্স প্লাস ওয়াই করবে। কেমন? তাহলে আমার এইটা এই অ্যাড বলে যে ফাংশনটা আমি অ্যাড করলাম, তাকে আমি বললাম সে 5 কমা সে 4, উত্তর দিল 9। আমি অ্যাড করলাম, আমি 9 কমা 10, উত্তর দিল 19। সুতরাং অ্যাড ফাংশনটা কি করলো, ওটা দুটো আর্গুমেন্ট নিল, একটার জায়গায় আমার দুটো আর্গুমেন্ট এলো এবং দুটো আর্গুমেন্টকে যোগ করে ও রিটার্ন করলো। আমাকে রিটার্ন করাতেই হবে, নাহলে আমি উত্তরটা পাবো না। কেমন? এইবারে আমি একটুখানি কায়দা করলাম, আমি এবার ভাবলাম ঠিক আছে, আমার সবসময় যে দুটো নাম্বারই যোগ করব এমন তো কোনো ব্যাপার না, আমি অনেক নাম্বার যোগ করতে পারি। আমি একটু কায়দা করে লিখি ফাংশনটা, আমি সেটা পরে বলছি কেন। ডিফ রেফ অ্যাড, আর এর মধ্যে আমি ধরা যাক এক্স ওয়াই জেড এ বি সি ডি অমুক প্রচুর নাম্বার যোগ করতে পারি, অনেক ভেরিয়েবলের নাম দিতে পারি, কিন্তু আমি আগে থেকে জানবো কি করে যে কতগুলো নাম্বার যোগ করতে হবে। আমি সেটা না করে পাইথন একটা স্টাইল আছে, আমি স্টার এক্স বলে দিই। সবসময় মাথায় রাখতে হবে ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টটা আছে এই নামে কিছু এসে যায় না, এটা একটা নাম, সেই নামটা আমরা এই ফাংশনের মধ্যেই ব্যবহার করছি। কিন্তু আমি যখন ফাংশনটা অ্যাকচুয়ালি ব্যবহার করব বাইরে থেকে, তখন এই নামটার জায়গায় যা খুশি নাম্বার এনিথিং আমি দিতে পারি, নাম্বার বা স্ট্রিং বা হোয়াটএভার। তাহলে আমি এইখানে একটার জায়গায় দুটোর জায়গায় আমি স্টার এক্স দিয়ে দেবো, এটা খেয়াল রাখতে হবে, এটা একটা স্টাইল। এবার আমি কি করব, এবার আমি মনে মনে ভাববো যে এই অ্যাডটা দিয়ে আমি অনেকগুলো সংখ্যা যোগ করতে পারি, দুটো করতে পারি, চারটে করতে পারি, যা খুশি। তাহলে আমি যোগের একটা ব্যাপার রাখলাম, তাহলে এস ফর সাম এস ইকুয়াল টু 0 এই ফাংশনের মধ্যেই। এবং খেয়াল রাখতে হবে এই কার্সারটা আবার এখানে এসে থেমে গেল, আমি একটা ফর লুপ চালাতে পারি, ফর আই ইন এক্স বলতে পারি, এই এক্স এর থ্রু দিয়ে বোঝাই যাচ্ছে একটার বেশি নাম্বার আসতে পারে, সুতরাং এক্স একটা রিটার্নেবল অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তার ভেতরে এসে আমি লিখলাম এস ইকুয়াল টু এস প্লাস আই, হয়ে গেল। এইখান থেকে ফর লুপ থেকে বেরিয়ে এলাম, এইখানে লেখা মানে এই ফর লুপটার মধ্যে ছিল ইনডেন্ট করে এইটুকু, যে এখানে হলো ফর লুপ থেকে বেরিয়ে এলাম, কিন্তু এখনো ডেফিনিশন ফাংশন থেকে বেরোলাম না। এখানেও একটা কোলন আছে, খেয়াল রাখতে হবে, এখানেও একটা কোলন আছে। তাহলে এখানে আমি লিখলাম রিটার্ন কি হলো, যেটা আমাকে এইটুকু কাজ করলো, অর্থাৎ এই এক্স এর মধ্যে যা যা আছে সব যোগ করে দিল, তা সেই যোগ করে কি হলো, সেটা এস হলো। তাহলে আমাকে এসটা রিটার্ন করবে। বেশ, তাহলে আমাকে অ্যাড স্টার এক্স দিল, এইটা দেওয়া মানে কি হলো দেখি। এবারে আমি বললাম অ্যাড টু
অ্যাড 2,3, তাহলে উত্তর কত হলো 5। এবার আমি বললাম অ্যাড 2,3,5 6, কত হলো? তিনটে সংখ্যা যোগ করে দিলাম, কিন্তু তিনটে সংখ্যা দিইনি, দুটো সংখ্যাও দিইনি, আমি এখানে স্টার এক্স দিয়েছি। তার মানে হলো, স্টার মানে হলো যত খুশি, স্টার কথাটার এখানে মানে হলো যত খুশি। আমি যদি বলি অ্যাড 2, 3, 6, 10, যত খুশি আমি অ্যাড করতে পারি, আমার যোগ হয়ে গেল। তাহলে এটা আনলিমিটেড। তার মানে এই স্টাইলটা আমরা শিখলাম, স্টার এক্স দিয়ে যদি আর্গুমেন্ট লিখি, তাহলে স্টাইলটা হচ্ছে, এই আর্গুমেন্টটা হচ্ছে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস, অর্থাৎ যেমন খুশি আর্গুমেন্ট দাও, যত খুশি আর্গুমেন্ট দাও, আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস। ওকে, আমরা যদি একটা লিখি এরকম ডিফিনিশন, আমি লিখলাম গ্রিট ফাংশন, গ্রিট, কাউকে গ্রিটিং করছি, আমি স্টার দিয়ে নেমস বলে দিলাম, ঠিক? একটা লোককে ওয়েলকাম করছিলাম, এখানে আমি অনেক যত খুশি লোককে ওয়েলকাম করতে পারি। আমি বলতে পারি ফর আই ইন নেমস, এই নেমস এর আন্ডারে অনেক নেম থাকতে পারে, তাহলে ফর, আর আমি কি করব, এর ভেতরে আমি প্রিন্ট করে বলবো যে সেই আগের মতো, সরি, হ্যালো, স্পেস দিয়ে ইচ্ছে করে, তারপরে কমা শেষ, তারপরে প্লাস আরেকটা স্ট্রিং জুড়বো অ্যাজ ইফ, সেটা হচ্ছে আই। ওকে ওকে, এই তাহলে হ্যালো কিছু একটা নাম দেব, কেমন? আর আমি এবারে কি করব, বারবার প্রচুর এই প্রিন্ট গুলো করবে, আর একটা রিটার্ন কথা লিখতেই হবে। এখানে রিটার্ন কথাটা লেখাটা ইম্পর্টেন্ট, অনেক সময় না লিখলে চলে, কিন্তু এটা দরকার, কারণ ফাংশন যখন আমি কোনো জায়গায় আর কোনো বড় প্রোগ্রামে ইউজ করব, তখন আমাকে রিটার্ন কথাটা লিখতেই হবে। এখানে রিটার্ন আর কিছু লিখবো না, তার কারণ হচ্ছে অলরেডি এই তো মানে প্রিন্ট করে দিচ্ছে। রিটার্ন কথাটা মানে হচ্ছে আমার যা করেছো রিটার্ন করে, ঠিক আছে? এখানে আর আমি রিটার্ন কথাটা লিখলাম না, তাহলে আমার গ্রিটিং হয়ে গেল। এইবার আমার গ্রিটিং ফাংশন তৈরি হয়ে গেল। এবার আমার গ্রিট করলাম, আমি কতগুলো নাম দিলাম। ফর এক্সাম্পল, আমি নাম দিলাম কুহেলি, ওকে, আমি নাম দিলাম সে নাসরিন, আমি নাম দিলাম শায়ক, আমি নাম দিলাম পার্থ, ধরো একই কটা নাম দিলাম, আমি 4টে নাম দিয়ে দিলাম। আমি জানি না কতগুলো নাম দেবো, যা খুশি নাম দিতে পারি, ঠিক আগের মতো। তাহলে যেই আমি এটা বললাম, ও তখন তাহলে এই 4টে নামের এতেই 4টে নামের আন্ডারে এই 4টে নাম আমার রয়েছে এখানে, অ্যাজ ইফ সেটা একটা ইটারেবল, 4টে নামের উপরেই লুপটা চলবে। তাহলে আমাকে প্রত্যেকবার নাম ধরে ধরে গ্রিট, ওহো, এইটা গ্রিটের মধ্যে কি হলো, কিছু একটা গন্ডগোল হয়েছিল গ্রিটের মধ্যে, সম্ভবত কিছু একটা আমার গোলমাল হলো, কি একটা গোলমাল হচ্ছে। রিটার্ন দেখি, একবার দেখি গ্রিট কি বললো, ও আচ্ছা 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 আচ্ছা, কোন একটা জায়গায় মিস করে গেলাম, কি মিস করে গেলাম, আরেকবার দেখি, আরেকবার, গ্রিটটা তো নিয়েছে, গ্রিটটাকে একবার দেখি, একটা নাম দিয়ে দেখি, গ্রিটটাকে একটা নাম দিয়ে দেখি, ও তাহলে এইখানে গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা করলাম এখানে কিছু একটা মিস করে গেছি। গ্রিট নেমস colon for in names, print hello hello plus কিছু একটা দিই, আমি এখানে টেস্ট করলাম, কি হলো, এটা কিছু হয়েছে, দেখা যাক। প্লাস দেখি না, ও আমার কিছু একটা কমা টমা পড়ে, ও আচ্ছা 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 আচ্ছা, কমা পড়ে গেছিল, আচ্ছা সেই জন্য, দাঁড়াও, ওকে 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 ওকে, চট করে বোঝা মুশকিল হয়। এটা একটা স্ট্রিং, তারপরে আমরা একটা কমা দিয়ে দিয়েছিলাম, কমাটা দরকার নেই আমার মনে হয়। দিস, এইটা একটা স্ট্রিং, তার সঙ্গে আইটা একটা স্ট্রিং হিসেবে আসবে, সেটা হলো ডান। এবার দেখি তো গ্রিট কুহেলি করে দেখি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমার ভুল হয়েছিল। তাহলে আমি যদি গ্রিট এতগুলো নাম দিই, হ্যাঁ, হ্যালো কুহেলি, হ্যালো নাসরিন, হ্যালো সায়ক, হ্যালো পার্থ, মানে 4 বার আমাকে গ্রিট। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে আমি এই জিনিসটা আমি
বারবার মানে এই মানে স্টার দিয়ে কোনো যদি আর্গুমেন্ট দিই, আর্গুমেন্টের আগে যদি স্টার দিই, তাহলে সেটা আমি বারবার এই কাজটা মানে মানে অনেকবার করে এটা দেখাতে পারি। হ্যাঁ, যত খুশি নাম দিতে পারি। বেশ, নেক্সট হচ্ছে আরো একটা জিনিস, আমি যে অ্যাডটা দিয়ে ডিফাইন অ্যাড করেছিলাম, অ্যাড বলে যে ডেফিনিশনটা দিয়েছিলাম, ধরো যাক আমি এক্স দিলাম, আমি স্টার এক্স দিলাম না, আমি আবার একটু অন্যভাবে লিখলাম, এক্স দিলাম আর আমি আরেকটা ভেরিয়েবল দিলাম ওয়াই ইকুয়াল টু ধরা যাক 3। এটার মানে কি হলো, আমরা অনেক ফাংশন যখন দেখেছি, এরকম ধরনের জিনিস আমরা দেখেছি, আমি সেই এক্সাম্পল গুলো দেব। এবার আমি রিটার্ন করলাম যে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্সটা হচ্ছে আরবিট্রারি নাম, যে কোনো ভ্যালু দিতে পারি, আর কিন্তু ওয়াইটার ভ্যালুটা আমি এখানে ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স আমি যা খুশি দিতে পারি, কিন্তু ওয়াইটা গিভেন। আমি যদি নিই অ্যাড 2, তাহলে কি হবে, আমার ওয়াইটা দিতে হবে না, কেননা ওয়াইটা আমার দেওয়া আছে। দেখাচ্ছি আমার এখানে দুটো আর্গুমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইটা গিভেন। তাহলে আমি যদি অ্যাড 2 লিখি, 2 + 3 = 5 লিখবে। আমি যদি অ্যাড 7 লিখি, তাহলে কি হবে, তাহলে 7 + 3 10 দেবে। তাহলে এই যে y = 3, এই যে y একটা নাম দিয়ে লিখলাম, এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। এই যে আমরা যখন একবার দেখাই, লিখে দেখাই, where is my this thing, এইটা। হ্যাঁ, আমি যখন একটা ফাংশন, এনি ফাংশন, যে অ্যাড এর মধ্যে, অ্যাড বলে আমার ফাংশনটার নাম, তার মধ্যে এক্স দিলাম আর ওয়াই = সাম2 বা কিছু একটা দিলাম, তাহলে এইটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, এটা হচ্ছে অর্ডিনারি। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডিনারি আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট, অর্ডিনারি আর্গুমেন্ট বা সোজা কথায় শুধু আর্গুমেন্ট। আর এইটা হচ্ছে, এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট, অর্থাৎ আমি একটা নাম দিয়ে দিয়েছি, কেমন? তো এই হলো ব্যাপার। তাহলে একটা নতুন ধরনের আর্গুমেন্ট দেখলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। বেশ, এইবারেতে আমরা একটা ফাংশন লিখি, যে ফাংশনের মধ্যে আমার বেসিক্যালি আমরা জেনারেল একটা ফাংশন লিখতে চাই, ডিফাইন সাম ফাংশন, FUNC নাম দিলাম ফর এক্সাম্পল, আমি বললাম স্টার এক্স, আর আমি যদি এইভাবে লিখি স্টার স্টার ওয়াই, এটার মানে কি হলো, এটার মানে হলো এই যে প্রথম, এই যেটার আগে একটা স্টার, মানে নর্মাল আর্গুমেন্টটা আরবিট্রারি নাম্বার, যা খুশি হতে পারে, আর এই কিওয়ার্ড আর্গুমেন্টটাও যা খুশি হতে পারে। তার আগে বলে দিই, ধরা যাক আমি এই যে অ্যাডটা লিখছিলাম, অ্যাডটা লিখে এখানে ওয়াই, তাহলে আমি এই যে অ্যাডটা লিখছিলাম, আমি এখানে y = z দিলাম, z = 5 দিলাম, তাহলে রিটার্ন করলাম x + y + z, তাহলে আমি অ্যাড, তাহলে আমি 2 দিলাম, তার মানেটা হলো x এর ভ্যালুটা 2 নিল, আর এখানে 3 আর 5 আছে, 3 5 8 2 10, মানে এখানে দুখানা কিওয়ার্ড আর। আচ্ছা, আমি এরকম করতে পারি যে আমার অনেক যত খুশি সংখ্যক নরমাল আর্গুমেন্ট আছে, যত খুশি সংখ্যক কিওয়ার্ড আর্গুমেন্ট আছে, হ্যাঁ, তখন আমি কি করব, তখনই আমি করছিলাম ডিফাইন্সে আমি ফাংশন বললাম, তাহলে স্টার এক্স আর স্টার স্টার ওয়াই করলাম। এইটা যদি করি আমরা, তাহলে কি হবে, তাহলে আমরা যত খুশি এটা করতে পারি, মানে আমি তারপরে রিটার্ন অবশ্যই বলতে হবে, সে রিটার্ন আমি এবারে আমি ওগুলো একটা কিছু যোগ করবো, এ করবো, সে করবো, কিন্তু আমি একটা কাজ করি, আমি রিটার্ন এক্স অ্যান্ড ওয়াই আগে দেখি কি হয়। ঠিক আছে, ওকে, দেখা যাক। আমি শুধু দেখতে চাই যে অ্যাকচুয়ালি কি এরা রিটার্ন করে, মানে এক্সটাকে, তো এই যে এক্স আমি অনেকগুলো ভ্যালু দেবো, ওয়াই এর অনেকগুলো ভ্যালু দেবো, এরা কিভাবে রিটার্ন করে সেটা আগে দেখে নাও। আমরা অলরেডি শিখেছি, আমরা যদি বলি ফাংশন, তার মধ্যে আমরা বললাম সে এখানে দুখানা আর্গুমেন্ট দেবো, সে আমি বললাম সে 5 and 10, আর এই দুটো হচ্ছে নর্মাল আর্গুমেন্ট, কোনো নাম টাম দিইনি, আর স্টার স্টার ওয়াই এবার আমি নাম দিয়ে দেবো, আমি বললাম a =
সে 2 আর বি ইকুয়াল টু সে 3। তার মানে দুখানা নর্মাল আর্গুমেন্ট আর দুখানা নাম দিয়ে দেওয়া হয়েছে। এবার এ কি করে দেখি, উত্তরটা কি দেয়, রিটার্ন কি করায়। রিটার্ন এই জিনিসগুলো আমরা এখন চিনতে পারবো। এই যে 5 আর 10, এই যে আমি দুটো দিয়েছি, এরা কিন্তু একটা টিউপল হিসেবে আমাকে ফেরত দিয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কিছুই নয়, আমরা করতে করতে এসে যাবে। আর এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, এটা কিন্তু মজার ব্যাপার, এটাকে কোট আন কোট দিয়েছে, তার মানে এটা একটা ডিকশনারি হয়ে গেল। এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা আগের দিন শেষ পর্বে ডিকশনারি দেখিয়েছিলাম, ও আমাকে একটা ডিকশনারি হিসেবে ফেরত দিল। তার মানে এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমার কি, ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে 3, সেই জন্য এটাকে কিওয়ার্ড আর্গুমেন্ট। কেমন? তাহলে আমি যদি বলি যে ঠিক আছে, আমি যদি ডিফাইন অ্যাড, আমি যদি বলি সে স্টার এক্স আর স্টার স্টার ওয়াই, ওকে, তারপরে আমি যদি বলি রিটার্ন, আমি যদি এরকম একটা করতে পারি, রিটার্ন, আমি আর ওই ফর লুপ দিয়ে সাম টাম করছি না, আমরা সাম অফ এক্স করে দিচ্ছি, আমি একদম বিল্ট ইন ফাংশন ইউজ করছি। আর ওয়াই দিয়ে যে ভ্যালুগুলো বেরোবে সেইগুলোকেও সাম করবো, কিন্তু আমি জানি এখন যে ওয়াইটা আসছে, ওয়াই এর জায়গায় যেটা দেওয়া আছে সেগুলো একটা ডিকশনারি হিসেবে আসবে। তো ডিকশনারির আমার উপায় কি, ডিকশনারির ভ্যালুগুলোকে যোগ করার উপায় কি, তাহলে আমি বলবো সামের মধ্যে ওয়াই ডট ভ্যালুস গুলোকে যোগ করো, এই ডান। এইবার আমি যদি বলি অ্যাড, আমি বললাম সে এই যে দুখানা এখানে আমি দেবো সে, আমি বললাম 5 আর 10, আর ওখানে দিলাম a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3। তাহলে দেখা যাক কি করছে। তাহলে 5 আর 10 15 হচ্ছে, মানে এই দুটো আর্গুমেন্টকে যোগ করছে, আমি এক্সাম্পল হিসেবে দেখালাম। আর এখানে 2 আর 3 যোগ করে 5 দিচ্ছে, কিন্তু এখানে করার সময় আমাকে এইভাবে লিখতে হয়েছিল, কেননা আমি জানি এটা একটা ডিকশনারি। তো এগুলো একদিনে সবকিছু মনে রাখা যাবে না, এগুলো করতে করতে এগুলো এসে যাবে এবং এগুলো ন্যাচারাল ওয়েতে আসবে, যে এগুলো আমাদের মানে এগুলো আমরা বুঝতেই পারবো যে হ্যাঁ এরকম কিওয়ার্ড আর্গুমেন্ট মানে ওটা অ্যাকচুয়ালি মানে কি গুলো দিয়ে ভ্যালুগুলো দিয়ে আসবে, তার মানে একটা ডিকশনারির মতো করে দিতেই পারে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো এই হলো গিয়ে ব্যাপার। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদের যে বিল্ট ইন ফাংশন টাংশন গুলো রয়েছে সেখানে এই জিনিসগুলো আমরা যখন আমরা হেল্প চাইবো তখন কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো। যেমন আমরা যদি ওই যে বলেছিলাম ডিআইআর এর মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর, এটা হচ্ছে আমার বিল্ট ইন মডিউল, মানে আমার বেসিক্যালি মানে আমার ঘরের লাইব্রেরি, বেসিক লাইব্রেরি, তার মধ্যে প্রচুর ফাংশন আছে। সমস্ত বিল্ট ইন ফাংশন, যে কোনো একটা বিল্ট ইন ফাংশনকে নিয়ে আমি ধরা যাক দেখি। মনে করো এক রাউন্ড কি করে, ও রাউন্ড অফ করে দেয় একটা নাম্বারকে, ডেসিমাল নাম্বারকে কাট করে ও দশমিকের পর যত ঘর লিখতে বলা হয় সেটুকু অ্যাপ্রক্সিমেট করে দেয়। তো আমি দেখি রাউন্ডের মধ্যে কি আছে। আমি যদি বলি হেল্পের মধ্যে রাউন্ড দিই, তাহলে কি লেখে দেখি। এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে এই যে রাউন্ড, বাকি কথাগুলো যাক, এই রাউন্ড ফাংশন, রাউন্ড একটা ফাংশনের নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই নাম্বারটা হচ্ছে একটা আর্গুমেন্ট, ঠিক আছে, এর আরবিট্রারি নয়, একটাই আর্গুমেন্ট। এবং এই যে এন ডিজিটস কথাটা লেখা হলো, এইটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের নাম। ইকুয়াল টু নান কথাটাও একটা পাইথনের নিজস্ব একটা কিওয়ার্ড। নান মানে আমি এখনো কিছু এন ডিজিটস দিইনি। আমি যদি বলি রাউন্ডের মধ্যে 3.5678 কমা এন ডিজিটস ইকুয়াল টু 2 বলি, তাহলে ও কি করবে, আমি যে এন ডিজিটস ইকুয়াল টু নান ছিল, আমি তাহলে কি করলাম, এটা নর্মাল আর্গুমেন্ট দিলাম আর কিওয়ার্ড আর্গুমেন্টটা ইকুয়াল টু 2 দিয়ে দিলাম। অর্থাৎ আমি বললাম এটা 2 ঘর অবধি একে অ্যাপ্রক্সিমেট করো। আমার ছিল সামথিং, এটা আমার হয়ে গেল 3.57, এটা অ্যাপ্রক্সিমেট করলো, 6 এর জায়গায় 7 করে দিল। ওকে, সো এইটা হলো রাউন্ড। আবার আমি বলতে পারি রাউন্ড, অনেক সময় আমরা শর্টকাটে লেখার সময় এই একটাই কিওয়ার্ড আর্গুমেন্ট আছে এবং এইটার পরেই এটা আছে, সুতরাং অনেক সময়তে এটা ফ্যান্সি যে আমার এই নামটা না লিখলেও চলে, আমি নামটা লিখলামই না, লিখবই না, মনে হচ্ছে যেন এটা আরেকটা আর্গুমেন্ট,
অবশ্যই আর্গুমেন্ট, কিন্তু এটা কিন্তু এমনি আর্গুমেন্ট নয়, এর পরিচয় হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কিন্তু এটা আমি বুঝলাম, হ্যাঁ, কিন্তু যারা কাজ করবে তাদের ওটা বোঝা উচিত যে কেউ মানে অন্য ফাংশন, আমি যদি একটা ফাংশন লিখি তাহলে সেটা আমার সেখানে ডেসক্রিপশনের মধ্যে বলে দেওয়া উচিত যে এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড আর্গুমেন্ট, তাহলে আমাকে সেভাবে করতে হবে। আমি যদি অনেক কিওয়ার্ড আর্গুমেন্ট থাকে আমি দেখাচ্ছি, সেখানে উল্টো পাল্টা করে দিলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, যে নাম যেভাবে আছে সেই পজিশনে সেই নামটাই দিতে হবে। এনিওয়ে, আমি এখানে নামটা দিলাম না, আমার কিন্তু উত্তরটা একই আসবে। কেমন হয়ে গেল? এইবারে আমরা আরেকটা এরকম এক্সাম্পল দেখি। আমরা দেখিয়েছিলাম ক্যালেন্ডার, আমার যেটা মনে পড়লো ক্যালেন্ডার দেখি, ইম্পোর্ট ক্যালেন্ডার। এবার ক্যালেন্ডারের মধ্যে, ক্যালেন্ডার একটা আমার মডিউল, তার মধ্যে ডেট আছে, টাইম আছে, ক্যালেন্ডার বিভিন্ন মাসের বার করা যায়, বিভিন্ন বছরের বার করা যায়, এন্ড সো অন। আমি যদি বলি ক্যালেন্ডার ডট মান্থ, অর্থাৎ ক্যালেন্ডার মডিউলের মধ্যে মান্থ বলে একটা ফাংশন, এটা দিয়ে আমি করেছি কোনো একটা পর্বেতে, ফার্স্ট বা সেকেন্ড পর্বেতে আমরা করে দেখিয়েছি যে একটা মাসের ও ক্যালেন্ডার দেখিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এর মধ্যে কি আছে হেল্পটা দেখি। হেল্প দেখতে গেলে আমাকে অনেক কথা ও বলবে, কিন্তু আমার যেটা দেখা দরকার সেটা হচ্ছে এই এরকম একটা, মানে এটা শর্টকাটে মান্থ, কিন্তু এটা ফর্ম এ ফরম্যাট মান্থ এসেপ্টেশন দেওয়া আছে, ওটাকে শর্টকাট করে নিয়েছো নামটা, ঠিক আছে। ওটা একটা নিকনেম হিসেবে ইউজ করা হয়, কারণ এত বড় নাম ওদের ডেসক্রিপশনের জন্য ওরা রেখেছে, আমরা ভুলে যাব। তাহলে আমাকে প্রথমে কি বলতে হবে, প্রথমে একটা নাম আছে দি ইয়ার, মানে এই আর্গুমেন্টটা হচ্ছে এটা নর্মাল আর্গুমেন্ট, এখানে আমাকে একটা ইয়ার বসাতে হবে। তারপরে দি মান্থ, কোন মাসেরটা, তাহলে সেই মাসের নাম্বারটা বসাতে হবে। তাহলে এই দুটো হচ্ছে নর্মাল আর্গুমেন্ট। তারপরে ডাব্লিউ ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 0, এই দুটো কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্ট। অর্থাৎ ডাব্লিউ হচ্ছে আমি যে ক্যালেন্ডারটা তৈরি করছি তার উইডথটা, কতটা চওড়া, মানে আমি কিরকম ডিজাইন করবো। মানে এটা নর্মালি 0 মানে কিন্তু 0 নয়, ওটা একটা ডিফল্ট 0 ভ্যালু দিয়ে রাখা, মানে একটা, তার মানে একটা কিছু হবে। আমি 0-র জায়গায় 1-2 দিলে তার অত গুণ হয়ে যাচ্ছে, মানে আরেকটু বাড়ছে আরেকটু বাড়ছে, এরকম করে দেখা যেতে পারে। আর এল হচ্ছে লেন্থ। তাহলে দুটো কিওয়ার্ড আর্গুমেন্ট হলো, দুটো নর্মাল আর্গুমেন্ট হলো। এবারে যখনই আপনারা কাজটা করবেন কম্পিউটারে, তখন যে কোনো সিস্টেম ফাংশন দেখতে পেলে, আমার বিল্ট ইন ফাংশন হোক বা ইম্পোর্টেড কোনো বাইরে থেকে ফাংশন হোক, সেই ফাংশনটা যখনই আমরা হেল্প দেখলে অন্তত এটুকু চেনা যাবে যে তার মধ্যে আমরা বেশি কিছু দেখার দরকার নেই, তার ভেতরের যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলো আসলে কি। যদি স্টার দেওয়া থাকে বোঝা যাবে এখানে যত কিছু আর্গুমেন্ট দেওয়া যায়। যদি স্টার সাম নাম থাকে, কিওয়ার্ডস থাকে, হ্যাঁ, লেখা থাকে KW আর্কস বলে লেখা থাকে, অর্থাৎ কিওয়ার্ড আর্গুমেন্টস ওই নামেই লেখা থাকে। আর আর্কস বলে লেখা থাকে স্টার আর্কস। আমরা যেমন এক্স দিচ্ছিলাম, এখানে লেখা থাকবে স্টার আর্কস, মানে শর্টকাটে লেখার জন্য অনেক সময় অনেক ফাংশনের মধ্যে স্টার এই কথাটা এমনিই লেখা থাকে, বোঝাই যাচ্ছে এটা নর্মাল আর্গুমেন্টস, কমা দিয়ে স্টার KW আর্কস লেখা থাকে, অর্থাৎ কিওয়ার্ড আর্গুমেন্টস নর্মাল। এই স্টাইলটা আমরা ফলো করছি, কেমন? বেশ, এবার আরেকটা মজার ওয়েতে আর্গুমেন্ট মানে ফাংশন লেখা শেখানো যাক, সেটাকে বলা হয় ল্যামডা ফাংশন। ল্যামডা কথাটা ইউজ করা হয়, কারণ একটা নামটা কেন ল্যামডা দিল সেটা সাচ কোনো আপাতত কোনো নেই। এটাকে বলা হয়, এটা নর্মাল ফাংশন হলো, আমরা ডিফাইন DEF দিয়ে শুরু করলাম, আরেকটা হচ্ছে LAMBDA, ল্যামডা ফাংশন। ল্যামডা হচ্ছে গ্রিক কথা, ল্যামডা এরকম একটা সিম্বল, তো নামটাই ল্যামডা ফাংশন, ল্যামডা ওয়ার্ডটা ইউজ করা হয়। আরো মনে হয়েছে এরকম দিয়েছে যাকে। তা আমরা যদি বলি জাস্ট সিম্পলি ল্যামডা, ওকে, সাম এক্স স্টার 2, এটা কিন্তু একটা ফাংশন হয়ে গেল, কিন্তু এটা কোনো নাম হলো না। এটা হচ্ছে এটাকে বলে ওয়ান লাইনার অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ এক লাইনে লেখা নামবিহীন ফাংশন। হ্যাঁ, আমি যদি এটা বলে দিই এটা ডান, ফাংশনটা তৈরি হয়ে গেল, কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারছি না এক্ষুনি, আমরা অন্য জায়গায় ব্যবহার করবো অন্যভাবে কায়দা করে, সেটা দেখাচ্ছি। কিন্তু এটা আমি নাম দিয়ে দিলাম, আমি নাম দিলাম সে f ইকুয়াল টু দিস,
অর্থাৎ আমার ল্যামডা ফাংশন যেটা তৈরি করেছিলাম সেটার এখন নাম দিলাম এফ। এখন আমি বলতে পারি আর্গুমেন্ট এখানে এক্স, এখানে কিন্তু আর ব্র্যাকেট ট্যাকেট দিতে হয় না, এই লাইনটা লিখতে হয় ল্যামডা, তারপরে আর্গুমেন্ট একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, তারপরে কোলন, তারপরে যা বলতে চাইছি সেই এক্সপ্রেশনটা, এক লাইনের এক্সপ্রেশন। এটা শর্টকাটে পাইথনেই আছে। তাহলে আমি বলবো যে এফ এক্স সরি এফ অফ 2 ডান। আচ্ছা, যদি সন্দেহ হয় যে এফটা আগে তৈরি করেছিলাম, এখানে অন্য একটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই জি। তাহলে আমি জি অফ 2 4, জি অফ 3 so 9 and so on। তাহলে ল্যামডা ফাংশন হয়ে গেল। তো এটার ব্যবহার একটা দেখাই আমি। অনেক কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো আবার কিছু কায়দার ফাংশন আছে। নর্মাল যে ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ব্যবহার করেছি, আবার কিছু কিছু কন্ডিশন দেওয়ার কিছু কায়দার ফাংশন আছে। এরকম ফাংশনের অভাব নেই পাইথনে। আমি একটা ফাংশনের কথা বলছি, সেটা নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার বললেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কিছু ফিল্টার করে, ছাঁকনি, চায়ের ছাঁকনি, ইলেকট্রনিক্স এর ফিল্টার, ফ্রিকোয়েন্সি ফিল্টার, নানা রকমের ফিল্টার। ফিল্টার মানেই হচ্ছে আলাদা করা, কিছু একটা কন্ডিশন দিয়ে আলাদা করা। চা যখন ছাঁকি তাহলে আমরা একটা কন্ডিশন দিয়ে আলাদা করছি যে স্মল মলিকুল ওয়াটার বেরিয়ে যাবে আর বিগ মলিকুল বা বিগ চাঙ্ক, বিগ পার্টিকেল চায়ের পাতা আটকে থাকবে, সুতরাং ওটা একটা ফিল্টার হলো। সেই প্রিন্সিপালেই সব চলে। তো আমি যদি বলি ফাইন, আমি একটা বললাম এক্স ইকুয়াল টু একটা লিস্ট তৈরি করলাম, সেই 1 2 3 4 5 6 এটা যা খুশি। ফিল্টার ফাংশনটা কি করে? ফিল্টার ফাংশনটার মধ্যে প্রথমে একটা কি দিয়ে ফিল্টার করব সেই কন্ডিশনওয়ালা একটা ফাংশন দিতে হয়। এইখানেই হচ্ছে মজা। আমি একটা ফাংশন আগে ডিফাইন করে সেই ফাংশন, আমি ফাংশনটাকে ডিফাইন করে বলতে পারি যে আমি বলতে পারি যে এই লিস্টের ভেতরে যেগুলো আমার ইভেন নাম্বার সেগুলোকে বার করে নিয়ে এসো, আর অড নাম্বারগুলো ফেলে দাও। তো আমি ফিল্টারের মধ্যে এমন একটা ফাংশন ঢোকাবো যে আমাকে বলবে যে অড মানে এটা আমার ইভেন নাম্বার। তো আমি তাহলে কি হবে, আগে একটা ডিফাইন ফাংশন করতে হবে এটসেট্রা এটসেট্রা, তারপরে সেই ফাংশনটাকে এখানে ঢোকাতে হবে। তো তার থেকে আমি কি করব, আমি একবারে LAMBDA করলাম, এক্স করলাম, রাইট? আর আবার কন্ডিশন কি, এক্স %2 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশন, মানে এটা হচ্ছে আমার সেই ফাংশনটা, যে ফাংশনটার মধ্যে এইটা থাকবে। অর্থাৎ যে এই মানে ফাংশনটার মধ্যে এইটা হচ্ছে আমার বলা আছে যে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে, তার মানে ইভেন ফাংশন। আর কমা কার উপরে অ্যাপ্লাই করবো ফিল্টারটা, এই ফাংশনটা কার উপরে অ্যাপ্লাই করবে, এই এক্স এর উপরে অ্যাপ্লাই করবে। এক্সটা হচ্ছে আমার সামথিং, এখানে আমি এক্স দিলাম, এখানে আমি আইও দিতে পারি, যা খুশি দিতে পারি। হ্যাঁ, তো এই নামটা তো আরবিট্রারি, তাহলে দিলে এটা ফিল্টার অবজেক্ট তৈরি হয়ে যায়। আমি এটাকে মানে দেখায় না আমার পাইথন থেকে, আমি যদি তার আগে যদি লিস্ট বসিয়ে দিই LIST, তাহলে লিস্ট আকারে আমাকে কি কাজটা করেছে উত্তরটা আমাকে দেখিয়ে দেয়। এটা না দেখানোর একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ আমার যদি প্রচুর নাম্বার নিয়ে কাজ করি তখন দুম করে আমার এখানে 1 লক্ষ নাম্বার দেখিয়ে দিলে আমার স্পেসটা ক্লাটার্ড হয়ে যাবে। সে কারণে আমি করে রেখে দিলাম, কোনো সময় কাজে লাগাবো, এইরকম একটা কনসেপ্ট। কিন্তু আমি যদি তার আগে একটা লিস্ট লাগিয়ে দিই, ও আমাকে দেখিয়ে দিল 2 4 6, এইটা হচ্ছে ফাংশন, যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে এমন ভাবে যাই আসুক না কেন তাকে %2 করলে 0 হবে। তাহলে সেই জিনিসগুলো আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখা গেল আমি একটা সিস্টেমের ফিল্টার ফাংশনের মধ্যে ল্যামডা ফাংশনটাকে ঢুকিয়ে কাজটা করতে পারছি। এমন এরকম ভাবে আমরা অনেক কিছু করতে পারি। আমি এবার একটা মজার জিনিস করি, সেটা হচ্ছে লাস্ট, এটা আর 5 মিনিট নেব। আমরা জাস্ট একটা কথা মুখে বলে দিই, আর দেখাচ্ছি না, বোঝাই যাচ্ছে একটা ফাংশনের মধ্যে আমরা ফাংশন সবসময় ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে আমার একটা এই প্রবলেমটা আমাকে দেওয়া হোক, এই প্রবলেমটা আমি প্রবলেম হিসেবেই দিই, মানে যারা এখানে উৎসাহী লোকজন তারা এই প্রবলেমটা করবেন। যে আমাকে বলা হলো যে একটা সিলিন্ডারের ভলিউম বার করো, সে ভলিউম অফ এ সিলিন্ডার। খুব সোজা প্রবলেম। তাহলে ভলিউম সিলিন্ডার কি, তাহলে আমার এইরকম সিলিন্ডার আছে, তার এরিয়া ক্রস সেকশনাল হচ্ছে এটা হচ্ছে
আর বলা আছে আর এল বলা আছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এল, এই হচ্ছে ভলিউম। তাহলে আমি দুটো ফাংশন ডিফাইন করতে পারি, একটা ফাংশন এরিয়ার জন্য আর আরেকটা ফাংশনের মধ্যে এরিয়া ইন্টু লেন্থের জন্য। তাহলে আমি একটা ডিফাইন এরিয়া বলতে পারি, তার মধ্যে আমি আর ঢোকাতে পারি, তারপরে আমি এখান থেকে ম্যাথ থেকে ইম্পোর্ট ম্যাথ করে পাইটা নিতে পারি, তারপরে আমি আর স্কোয়ার করতে পারি, এটা রিটার্ন করতে পারি। তারপরে আমি আরেকটা ফাংশন বলতে পারি ডিফাইন ভলিউম, আমি ইচ্ছে করে দেখাচ্ছি না যাতে এখানে আমি এই এরিয়াটাকে দেখে নেবো, এরিয়াটা অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে, তারপরে করতে হবে। হ্যাঁ, এটা প্রথমে তারপরে করতে হবে, এটা মানে একবার এটা ডিফাইন করা হয়ে গেলে তারপরে আমি ভলিউম বললাম সে এল, তাহলে এল লেন্থের ভলিউম মানে কি, তার এটা ঠিক আছে, তাহলে আমি তখন বলবো রিটার্ন এরিয়া ফাংশন ডাকবো। হ্যাঁ, তাহলে এল এল আর আর দিয়ে দেবো, এল আর আর দিয়ে দেবো, স্টার এল, বোঝা গেল? তার মানে ফাংশনের মধ্যে আমি ফাংশন ব্যবহার করতে পারি, এটা সবসময় হামেশাই হয়, এটা তো ব্যাপার। আচ্ছা, এবার লাস্ট যেটা সেটা হচ্ছে খুবই মজার, সেটা আমরা আগামী দিন সুন্দর সুন্দর ছবি আঁকবো, সেই জন্য এটা আগে থেকে বলে দিই, এটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন, অর্থাৎ পুনরাবৃত্ত করব। মানে ফাংশনের মধ্যে আমি যেমন একটা বললাম, এই মুহূর্তে বললাম যে এই ভলিউমের মধ্যে এরিয়াকে ডাকলাম, তাই না? এই এরিয়া একটা ফাংশন আগে ডিফাইন করলাম, তারপরে ভলিউমের মধ্যে এরিয়াটাকে ডেকে দিলাম, সুতরাং কোনো অসুবিধা নেই, একটা ফাংশন মধ্যে আরেকটা ফাংশন ডাকতেই পারি। কিন্তু রিকার্সিভ ফাংশন হচ্ছে সেই ফাংশনের মধ্যে ওই ফাংশনটাকে ডাকবে, ফাংশন the same function itself that function, ওকে? তাহলে সেটা কি করে করা, সেটা আমি একদম একেবারে উদাহরণ দিয়ে দেখিয়ে, কেমন? তাহলে আমরা ধরা যাক, আমি এটা বললাম, আমি একটা উদাহরণ দিচ্ছি, ডিফাইন কাউন্ট। কাউন্ট কথাটা যদিও এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ হয়, তাহলে আপাতত কনফ্লিক্ট করছে না, কারণ কাউন্টটাকে আমি নামাইনি। ওয়েল, কাউন্ট বলে কাউন্টটা কি করে, কাউন্টটা শুধু ও ধরা যাক সেটা আমার প্রিন্ট করবে, নাম্বারটা প্রিন্ট করবে, আর রিটার্ন করার সময় এইখানে হচ্ছে কায়দা, রিটার্ন করার সময় ও আমি এটা তো প্রিন্ট করে আমাকে দেখালো নাম্বারটা কি, আর রিটার্নটা কি করবে, রিটার্নের সময় আবার কাউন্টকে ডাকবে, ডেকে বলবে আর্গুমেন্টটা এক কমিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই হলো আমার ফাংশন, সিম্পলি এটা হলো রিকার্সিভ ফাংশন, এই স্ট্রাকচার। কেননা এই নামটা দিয়ে আমার ফাংশন তৈরি হয়েছে, তার আর্গুমেন্ট এন, আর এখানে আমি যা খুশি করতে দিয়েছি, এখানে প্রিন্ট করতে দিয়েছি। তো আমি যদি বলি যে রিটার্ন আবার ওই নামটা দিই, কিন্তু আমি এখানে বললাম নামটা দিয়ে বলে দিলাম n-1, তাহলে কি ও আবার এই কাজটাই করবে, আবারও প্রিন্ট করবে, এক কমিয়ে প্রিন্ট করবে, তারপরে আবার n-1 মানে ততক্ষণ n-1 হয়ে গিয়ে আবার n-1 হবে, তার মানে n-2 হবে, n-3 হবে, n-4 হবে, কেমন? তো আমি এইটাকে কাউন্ট 10 দিলে কি হয় দেখি। তাহলে কি হওয়া উচিত, প্রথমে 10 প্রিন্ট করবে, তারপরে এখানে কাউন্ট 9 মানে আবার একে ডাকবে, তার মানে আবার 9 প্রিন্ট করবে, আবার এখানে এসে চলে আসবে এখানটা রিটার্ন করার সময়, তখন আবার 8 করবে, তাহলে আবার 8 প্রিন্ট করবে, তাহলে 10, 9, 8, 7 করতেই থাকবে। আমি যদি এন্টার মারি সর্বনাশ, ও 10, 9, 8, 7 করেও মাইনাস করে 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 অনন্তকাল মাইনাস 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 করে চললো, আমি কন্ট্রোল সি করে বেরিয়ে গেলাম। হ্যাঁ, মানে এটা আমায় মানে এটা করতেই থাকলো এই যে আমরা যে প্রথম দিকটা দেখি 10, 9, 7, 8, আমি এটা থামাতে পারি, কিভাবে থামাবো? সো আমি এটাকে নিয়ে গিয়ে এটাকে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে প্রিন্ট করো, কিন্তু তারপরে তুমি এই কন্ডিশনটা মানো যে ইফ n ইকুয়াল টু যখন 0, তখন তুমি শুধুমাত্র রিটার্ন করে দাও, তাহলে আরো ঝামেলাটা করবে। হ্যাঁ, এটা যদি করি তাহলে আমার একটা ভদ্র ফাংশন হলো, আমি কাউন্টের মধ্যে 10 দিলে ও 10, 9, 8, 7, 6 0তে এসে থেমে গেল, তাহলে এটা হলো আমার একটা রিকার্সিভ ফাংশন। এইবার আমি জাস্ট লাস্ট কথাটা বলে শেষ করি, সেটা হচ্ছে আমরা আগের কোন একটা দিন আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশন করেছিলাম। ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে, এই যে ফ্যাক্টোরিয়াল মানে কি, এটাকে রিকার্সিভ ফাংশন দিয়ে লেখা যায়। ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে ধরো যাক 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, 10 মানেটা এই সিম্বলটার মানে হচ্ছে 10 × 9 × 8 করে করে এটা 2 × 1 অব্দি লাস্ট যাবে,
তাহলে এটাকে আমরা মানে আমরা খুব ফুলিশলি আমরা কি করেছিলাম, আমরা ফ্যাক্টোরিয়াল বার করার প্রোগ্রামটা আমরা যদি একটা ফাংশন ডেফিনিশন করি তাহলে কি ডিফাইন ফ্যাক্ট, ধরো নাম দিলাম ফ্যাক্টো, তার মধ্যে এন তুললাম, তার মধ্যে আমি কি করব, তার মধ্যে আমি বললাম প্রোডাক্টটাকে বললাম প্রোডাক্ট করতে হবে তো 1, তারপরে কি করলাম, তারপরে ফর আই ইন সাম রেঞ্জ, আমি যদি এখানে এন নিই তাহলে তো আমার কত থেকে কত অব্দি গুণ হবে, আমার 2 থেকে এন গুণ হবে, মানে 1 তো গুণ করাও যায় না করাও, 2 থেকে n+1 দিয়ে দেবো, তার মানে 2 থেকে অ্যাকচুয়ালি এন অব্দি যাবে। তো এই হলো, আর আমি অ্যাকচুয়ালি কি করব, প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইন্টু আই সাম করার মতো, তার মানে 1 নেবে, তাহলে 1 ইন্টু এই প্রোডাক্ট 1 ইন্টু 2 হয়ে গেল, তারপরে আবার ঘুরে আসবে ওই 1 ইন্টু 2 ইন্টু 3 এই করে করে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু করে করে এন অব্দি যাবে। সো এটা আমার মানে অ্যাকচুয়ালি হলো, আমি রিটার্ন যখন করব তখন রিটার্ন আমি প্লট করব, তাহলে আমার ফ্যাক্টো যদি করি আমি 5 করি, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 120 আমি মিলিয়ে দেখে নিতে পারি। কিন্তু ফ্যাক্টোরিয়াল বার করার যে মজাটা হচ্ছে আমরা অলরেডি জানি যে আমরা যদি করি 10 ফ্যাক্টোরিয়াল তাহলে এইটাকে কায়দা করে লিখতে পারি 10 ইন্টু এই গোটাটাকে লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হবে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই ফ্যাক্টোরিয়াল করা মানেও যা, তাহলে 10 ইন্টু আবার ফ্যাক্টোরিয়াল করব, আবার এটা মানেও যা 10 ইন্টু এই 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি এই জিনিসটা রিপিট করে করে যাচ্ছি, এই ফ্যাক্টোরিয়াল কাজটা রিপিট করে যাচ্ছে। সো এটা আমি চট করে লিখে দেখিয়ে দিই এবং এটা আমি আরেকটু ভাবার জন্য বলবো। আমি নাম দিলাম ডেফ, আমি নাম দিলাম ফ্যাক্টো, নাম দিলাম এন, মানে আর্গুমেন্ট দিলাম এন, আর আমি বলে দিলাম ইফ এন ইকুয়াল টু 1 যদি হয় তাহলে রিটার্ন করো 1, মানে এন ইকুয়াল টু 1 হলে 1 লাগিয়ে দাও, আর কিছু নয়। আর আমি রিটার্ন করো কি না এন স্টার ফ্যাক্টো এন মাইনাস 1। আচ্ছা আমি নাম দুটো পাল্টে দিই, কারণ ওখানে ফ্যাক্টো দিয়েছিলাম এখানে ফ্যাক্ট দিই যাতে আমার কম্পেয়ার করা যায়। ফ্যাক্ট, তাহলে এই ফাংশনটা এখানে ইউজ করলাম, আবার এখানে ফাংশনটাকে 1 কমিয়ে দিলাম, তাহলে কি হবে, কমাতে কমাতে আসছে, যখনই n ইকুয়াল টু 1 হবে ও হয়ে যাবে। তার মানে আমি এটা একটা রিকার্সিভ ফাংশন তৈরি করলাম। লেট মি এন্টার ইট, আমি যদি বলি ফ্যাক্ট 5 ডান, আগেরটাও তাই হয়েছিল। সুতরাং এইটা হলো একটা রিকার্সিভ ফাংশনের উদাহরণ, যে আমি একটা কত নাইসলি একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন ঢুকিয়ে এই কাজটা করতে পারছি। এটা হয়তো একটুখানি প্রথম দিকে একটুখানি খটকা লাগতে পারে, অস্বস্তি লাগতে পারে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো যারা এটা দেখছেন বা দেখছো তারা এটা একটু বাড়িতে প্র্যাকটিস করে দেখলে নিজেই আবিষ্কার করা যাবে যে জিনিসটা কি। এটা খুব একটা বিউটিফুল জিনিস, রিকার্সিভ ফাংশন, এটা দিয়ে আমরা পরবর্তীকালে অনেক কিছু কারুকাজ করতে পারি। যেমন আজকে আমি আমার বলা এখানে শেষ করলাম।